নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি একটি ভূতের গল্প পাঠ করব। বাচ্চা ভূতের খপ্পরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী। তবে পদবি থেকে যা মনে হয় তা নন। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আদ্যন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন। পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান। সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরে। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন, আর আমি একজন ভর্তি সাংবাদিক। ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীদাও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্প গুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং, তেমন 6 ফুট লম্বা চেহারা। বয়স হয়েছে, কিন্তু পেটানো স্বাস্থ্য, শরীর এতটুকু টসকায়নি। তার উপরে আবার মুখে সবসময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না। মজলিসি মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার। বেশিরভাগই ভূতের গল্প। এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে কাঁটা দেয়। আমি তো ভূতে বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলো বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, হবেও বা। তাই এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তো তাঁরই কাছে শুনেছিলুম, তাই তাঁরই জবানিতে সেটা বলা যাক। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীদা বললেন, আপনারা যে ভূতপ্রেত মানেন না সে আমি খুব ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেই সময়ে হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুবই চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। একসময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি। আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে, তোর তো ছাড়া পাবার সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পাইনি। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলুম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কি করে? এখন তো ভিজিটার আসার সময় নয়, জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে। তাহলে? কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে। অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলেনি। তবে কি না, আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, যে আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি হপ্তাখানেক আগে মারা গেছে। এখন বলুন, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা, আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিলুম সে কি রক্ত মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে বই কি। আমি যার দেখা পেয়েছিলাম সে হলো ভালো লোকের ভালো আত্মা। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না?
বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়ে বললুম, খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কি না, ভালো আত্মার কথা তো শুনলুম, এবার একটা খারাপ আত্মার গল্প শুনবো। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তাও পড়েছি বই কি, বাজপেয়ীদা বললেন। অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারেই অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিলুম। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিলুম সে আর কহতব্য নয়। নেহাত ভাগ্যের জোর তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি। কি হয়েছিল? আর এক প্রস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি। গল্পটা এবারেও তাঁরই জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশের বাড়ি থেকে মাইল 3-4 দূরে একটা হাট বসে, মস্ত হাট। নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে দা, কুড়ুল, খন্তা, কোদাল, মায়ের লাঙল পর্যন্ত। অর্থাৎ গেরস্থালির জন্য যত রকমের জিনিস দরকার হয় বা হতে পারে তার সবই সেখানে মেলে। আমার অবশ্য অত সব জিনিসের দরকার নেই, স্রেফ হপ্তাখানেক চলতে পারে এইরকম আনাজপাতি কিনবো। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার 1/2 মাইলটাকের মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি, তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারের ভয় নেই, শুক্লপক্ষের নবমী, আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, রওনা হয়েছিলুম 4টে নাগাদ, 5:15টার মধ্যেই হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভৃত্যটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে দিলুম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে, নতুন একটা ফলা কেনা দরকার। তাও কেনা হলো। হাট থেকে বেরিয়ে বন্ধুটির সঙ্গে দেখাও করতে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে 100-3 টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে। ভাবলুম তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, তখন আর ভাবনা কিসের। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের ভয় নেই। আর থাকলেই বা কি, আমি তো আর স্রেফ আমাদের ভৃত্যটিকে নিয়ে পথটা পাড়ি দেব না, হাট ফেরতা আরও বিস্তর লোকজন নিশ্চয় পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটুরে লোকজনদের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়েই ঠাউর হলো যে পথ একেবারে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়ে তারা ডাইনে বাঁয়ে মাঠের মধ্যে দিয়ে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভৃত্যটি, ওকে নিয়ে এখন বাদবাকি পথ আমাদের পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে একদম আমল দিইনি, এইবারে সেটা হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে 300 টাকা রয়েছে। এ যখনকার কথা বলছি
300 টাকার দাম তো তখন নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকে পথে একদল লোক হঠাৎ রে রে করে সামনে এসে দাঁড়ায়, তো কি করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাঁটা ঝোপার বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে। তাহলে এইসব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলায় একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভৃত্যটিকে বললুম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে এসে বলল, কই বাচ্চা রোতা হ্যাঁ, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আরও একটু এগিয়ে দেখলুম, ঠিক তাই, রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি, মজুর, কুলি, কামিন কিছু কম থাকে না। বাচ্চাটার গলার ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছেলে হবে, কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এত বড় বেখেয়ালি বাপ মা সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে পড়ে রইল সেই খেয়ালই নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়লুম, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কি করে? ফেলে রেখে গেলে তো মাঝরাত্রিরে শেয়াল কিংবা হেরোলি একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব, রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলা এর বাপ মায়ের খোঁজে বেরোনো যাবে। কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়েই বা নিয়ে যাই কি করে? পশ্চিমা ভৃত্যটিকে বললুম, এই তুই তোর ধামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল। তো তাই হলো, ধামাটা আমি আমার মাথায় তুলে নিলাম আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভৃত্যটি আমার পিছন পিছন আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলুম ভৃত্যের ঘাড় থেকে তার গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না, মুখে যে হাসি ফুটেছে চাঁদের আলোয় তাও চোখে পড়ল। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভৃত্যটা বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তাহলে একবার জিজ্ঞেসও করলুম, হ্যাঁ রে ব্যাপার কি? যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললুম, আমার ধামার মধ্যে 5 সের আলু, 10 সেরই এক কাঁঠাল, সের কয়েক বেগুন আর একটা মস্ত কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলাম, বাবু! ভৃত্যটির গলা। মনে হলো সে খুব ভয় পেয়েছে। পিছন না ফিরেই বললুম, কেন রে, আবার কি হলো? তাতে ওই কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু ইসকা টেংরি তো বাড়াত চলি, অর্থাৎ এর পা ক্রমেই বেড়ে চলেছে। এর পরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছনে ফিরে যা দেখলুম তাতে আমার বাকস্ফূর্তি হলো না, একেবারে ভিড়মি খাওয়ার জোগাড়। বাজপেয়ীদা আবারও খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি,
বললুম, কি হলো বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন? পিছন ফিরে কি দেখলেন? যা দেখলুম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি বা না করি সে আমরা বুঝবো। আপনি কি দেখলেন সেইটে বলুন দেখি। দেখলুম, বাজপেয়ীদা বললেন, সে কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। যা চলে, কি দেখলেন সেইটে বলুন না। দেখলুম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল, সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরই চাকরের ঘাড় থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভেতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে সে মিলিয়ে গেল কিচ্ছু বুঝলুম না। আর আপনারা? সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালুম, চাকরটিও দৌড় লাগালো আমার পিছনে পিছনে। দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকায়নি, একেবারে বাড়িতে পৌঁছে তবে থামি। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।